হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে আমরা প্রাইমারি টেটের ইংলিশ পেডাগোগি এর জন্য সিটেট সেপ্টেম্বর 2016 পেডাগোগি নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ নট। ল্যাঙ্গুয়েজ ইজ নট, ল্যাঙ্গুয়েজ কীরকম নয়? সিম্বলিক, ইনস্ট্রাকটিভ, আরবিটরি, না সোশিয়াল। ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিম্বলিক। ইনস্টিংটিভ মানে স্বভাবগত, আর আরবিটরি মানে ইচ্ছে মতো, সোশিয়াল মানে হচ্ছে সামাজিক। দেখো, ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিম্বলিক, আরবিটরি অ্যান্ড সোশিয়াল, কিন্তু ইনস্ট্রাকটিভ মানে স্বভাবগত নয়। সুতরাং রাইট অ্যান্সার হবে বি। রাইট অ্যান্সার হবে বি, ইনস্ট্রাকটিভ। তারপরে কোশ্চেন দেখো, হোয়েন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ হোয়েন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ deliberate and conscious effort, language is acquired, honed, bruised up, না learned? acquired মানে অর্জিত, honed মানে শান দেওয়া বা ধার দেওয়া, bruised up মানে ঘষে মেজে চকচক বা উজ্জ্বল করা, লার্ন মানে শেখা। যখনই দেখবে ডেলিবারেট অ্যান্ড কনসিয়াস এফোর্ট থাকবে তখন সেটি হবে লার্নড। সঠিক উত্তর হবে লার্নড। When language development is a deliberate and conscious effort, language is learned. তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ এ টাস্ক ইন টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। মানে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের টাস্কটা কি? এ পিস অফ ওয়ার্ক হুইচ এক্সপোজেস লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ, না এ পিস অফ ওয়ার্ক হুইচ এনাবেলস লার্নার্স টু ডু অ্যান অ্যাক্টিভিটি। এ পিস অফ ওয়ার্ক ফর দ্য পেরেন্টস টু ডু দেয়ার চিলড্রেন্সের হোমওয়ার্ক, না এ পিস অফ অ্যাক্টিভিটি ফর টিচার্স টু ডু ইন দ্য ক্লাসরুম। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের টাস্কটা কি? মানে এ পিস অফ ওয়ার্ক হুইচ এক্সপোজেস লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ, কাজের একটি অংশ যেটি শিক্ষার্থীকে কাজের সাথে প্রকাশ করবে। এ পিস অফ ওয়ার্ক কাজের একটি অংশ, হুইচ এনাবেলস লার্নার্স টু ডু অ্যান অ্যাক্টিভিটি একটি কার্যকলাপ করতে সক্ষম করবে শিক্ষার্থীদের। একটি কাজের অংশ যেটি শিক্ষার্থীদের একটি কার্যকলাপ করতে সক্ষম করবে। এ পিস অফ ওয়ার্ক একটি কাজের অংশ, ফর দ্য পেরেন্টস মানে মা বাবার জন্য, টু ডু দেয়ার চিলড্রেন্সের হোমওয়ার্ক তার মা বাবার জন্য তার শিশুর হোমওয়ার্ক। এ পিস অফ অ্যাক্টিভিটি ফর টিচার্স একটি অ্যাক্টিভিটির অংশ যেটি শ্রেণীকক্ষে শিক্ষকদের করার জন্য। এগুলির মধ্যে কোনটি হবে? হোয়াট ইজ টাস্ক, সবসময় যখনই ল্যাঙ্গুয়েজ লার্নিং বলেছে তখনই অবশ্যই রাইট অ্যান্সার এ হবে। এ পিস অফ ওয়ার্ক হুইচ এক্সপোজেস লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ, যেটি কী করবে না শিক্ষার্থীকে কাজের সাথে প্রকাশ করবে, ভাষার সাথে প্রকাশ করবে শিক্ষার্থীকে। তারপর দেখো, ট্রাভেল গিউ ইজ এ জেনার অফ। ট্রাভেল গিউ কিসের সাথে সম্পর্কিত? ট্রাভেল গিউ হচ্ছে ট্রাভেলের সাথে সম্পর্কিত। ট্রাভেল গিউ ইজ এ জেনার অফ পোয়েট্রি, বিবলিওগ্রাফি, ক্রিটিসিজম, নো লিটারেচার। ট্রাভেল গিউ ইজ এ জেনার অফ, ট্রাভেল গিউ মানে কোনো ট্রাভেল করার সময় যে বইগুলো লেখা হয় সেগুলি কী বলে? পোয়েট্রি, কবিতার বই, বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জি, ক্রিটিসিজম সমালোচনামূলক লেখা, নো লিটারেচার সাহিত্য। অবশ্যই যখনই
কোনো ট্রাভেল সম্পর্কে লেখা হয় সেটিকে বলা হয় লিটারেচার। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে ডি। তারপরের কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ অ্যান ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ প্রোভাইডেড লার্নার্স উইথ অ্যান অপরচুনিটি। ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ছাত্রদের কীরকম অপরচুনিটি দেওয়া হয়? ইমিটেট মানে নকল করার জন্য, ইন্টারেক্ট মানে যোগাযোগ, ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ, এসএস মানে মূল্যায়ন। ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে শিক্ষার্থীদের যেটি প্রদান করা হয় সেটি হলো ইন্টারেক্ট মানে যোগাযোগ। সুতরাং রাইট অ্যান্সার হবে ইন্টারেক্ট। তারপরে প্রশ্ন, এ টিচার অফ ক্লাস 5 ইজ প্র্যাকটিসিং ইন্টারেক্টিভ লিসেনিং ইন দ্য ক্লাস, হি অর সি শুড ফোকাস অন। একজন ক্লাস 5-এর শিক্ষক, তিনি ক্লাসে ইন্টারেক্টিভ লিসেনিং প্র্যাকটিস করছেন। তিনি অবশ্যই জোর দেবেন, কিসের ওপর জোর দেবেন? লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং, শোনা এবং প্রতিক্রিয়ার উপর। লিসেনিং অ্যান্ড অবজারভিং স্পিকার্সের অ্যাটিটিউড, লিসেনিং টু ওয়ার্ড ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, লিসেনিং টু দ্য প্রোনাউন্সিয়েশন। যখনই ইন্টারেক্টিভ লিসেনিং হবে সেটি অবশ্যই লিসেনিং অ্যান্ড রেসপন্ডিংয়ের উপর জোর দেবে। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে এ। তারপরে কোশ্চেন, এ ওয়ার্ড উইথ সেম স্পেলিং অ্যান্ড সেম প্রোনাউন্সিয়েশন অ্যাজ অ্যানাদার বাট উইথ এ ডিফারেন্ট মিনিং ইজ এ। মানে একটি ওয়ার্ড যেটি অন্য একটি ওয়ার্ডের সাথে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনে এক কিন্তু আলাদা একটি মানে আছে, সেটিকে কি বলে? সিনোনিম বলে, হোমোনিম, হোমোফোন, অ্যান্টোনিম। এটির উত্তর করার আগে আমরা অবশ্যই এই টার্মগুলো সম্বন্ধে একটু জেনে নেব। হোমোনিম, হোয়াট ইজ হোমোনিম? হোমোনিম কি? এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অ্যান্ড প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ডস বাট দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। মানে এমন দুটি ওয়ার্ড, যে দুটি ওয়ার্ডের উচ্চারণ এবং বানান একই কিন্তু মানে আলাদা, তাকে বলা হয় হোমোনিম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হোমোনিমের উদাহরণ ব্যাট আর ব্যাট। ব্যাট দুটোর উচ্চারণ একই এবং বানানো একই কিন্তু দুটি সেন্টেন্সে এদের ব্যবহারের মানে আলাদা। আই অ্যাম এফ্রেড অফ ব্যাট, আমি বাদুড়ে ভয় পাই। আমি বাদুড়ে ভয় পাই। আই অ্যাম এফ্রেড অফ ব্যাট, আমি বাদুড়ে ভয় পাই। এখানে ব্যাট মানে হচ্ছে বাদুড়, এখানে ব্যাট মানে হচ্ছে বাদুড়। তারপরে ইট ইজ হিজ ফার্স্ট টাইম অ্যাট ব্যাট ইন দ্য মেজর লিগ, মেজর লিগে এটি তার প্রথম ব্যাট করা। এখানে ব্যাট মানে হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট, ক্রিকেটের ব্যাট করা। সুতরাং দুটির মানে কিন্তু আলাদা কিন্তু তাদের স্পেলিং এবং উচ্চারণ একই। আরেকটি উদাহরণ দেখো, রাইট অ্যান্ড রাইট, দুটির বানান এবং উচ্চারণ একই কিন্তু এরা দুটি সেন্টেন্সে আলাদা আলাদাভাবে মানে নিয়ে ব্যবহৃত হয়েছে। যে আই অ্যাম শিওর, আই অ্যাম রাইট, আমি নিশ্চিত যে আমি ঠিক। আমি নিশ্চিত যে আমি ঠিক, এখানে রাইট মানে হলো ঠিক, এখানে রাইট মানে হলো ঠিক। তারপরের বাক্য দেখো, টেক এ রাইট টার্ন ইন দ্য ইন্টারসেকশন, মানে যেখানে রাস্তাটি ভাগ হয়েছে সেখানে ডান দিকে ঘোরো। এখানে রাইট মানে হচ্ছে ডান দিক, এখানে রাইট মানে হলো ডান দিক। সুতরাং এটিরও স্পেলিং এবং উচ্চারণ একই কিন্তু মানে আলাদা। সুতরাং এগুলি হলো হোমোনিম।
তারপরে দেখো হোমোফোন, হোমোফোনটা কি না a word that is pronounced the same as another words but that has a different spelling and meaning, মানে এমন দুটি ওয়ার্ড যাদের উচ্চারণ একই কিন্তু বানান এবং মানেটা আলাদা, তাদের বলা হয় হোমোফোন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, আর FLOUR ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। তবে এই দুটির উচ্চারণ একই কিন্তু এদের স্পেলিং এবং মানে দুটোই আলাদা, সুতরাং এগুলো হচ্ছে হোমোফোন। আরেকটা দেখো যেমন বিট অ্যান্ড BEET, বিট মানে বিট, সবজি এক প্রকারের, অ্যান্ড BEAT বিট মানে হচ্ছে প্রহার করা। এটিরও দেখো বিট বিট এবং আরেকটি হচ্ছে BEAT বিট, দুটির স্পেলিং আলাদা, উচ্চারণ একই আর মানে কিন্তু আলাদা। বাই BUY বাই মানে বিদায়, আর BY বাই মানে দ্বারা, সুতরাং এগুলো হচ্ছে হোমোফোনের উদাহরণ। তারপর দেখো সিনোনিমের সাথে আমরা অবশ্যই পরিচিত, যে বানান এবং উচ্চারণ আলাদা কিন্তু মানেটা একই। আর অ্যান্টোনিম হচ্ছে বানান উচ্চারণ আলাদা এবং মানেটা বিপরীত, মিনিংটা বিপরীত, তাকে অ্যান্টোনিম বলে। সুতরাং এখানে কি হবে, a word with same spelling and same pronunciation as another but with a different meaning is called homonym, এটা হবে হোমোনিম। তারপরে কোশ্চেন দেখো, a short form of a group of words which usually occurs in an auxiliary verb is, যে shorter form of a group of words, কিছু গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে একটি শব্দ তৈরি হয়েছে এবং সেটিতে একটি অক্সিলারি ভার্ব আছে, সেটি কি? কনজাংশন, কোনোটেশন, কানেক্টরস না কনস্ট্রাকশন? অবশ্যই যখনই একটি গ্রুপ অফ ওয়ার্ডস অক্সিলারি ভার্ব নিয়ে গঠিত হবে তখনই সেটি কিসের কাজ করবে? কনস্ট্রাকশনের কাজ করবে। সুতরাং রাইট অ্যান্সার হবে ডি। অদিতি, a visually challenged child in class 4 does not have any text in braille. How can a teacher facilitate her in reading the English textbook? অদিতি, যে একজন অন্ধ শিশু ক্লাস 4-এর, তার কোনো ব্রেইলের লেখা কোনো বই নেই। হাউ ক্যান এ টিচার ফেসিলিটেট হার ইন রিডিং দ্য ইংলিশ টেক্সট বুক? কীভাবে একজন শিক্ষক তার রিডিং পড়াটাকে সহজতর করবে? She may ask the principal to arrange a special teacher for her. She may arrange and give the audio CD of the textbook to the child. Instead of focusing on the single child, she may use her energy in teaching the remaining class. She may ask her parents to look after their child. কোনটি হবে? দেখো, অদিতি একজন অন্ধ শিশু যার কাছে কোনো ব্রেইলের লেখা টেক্সট বই নেই। হাউ ক্যান এ টিচার ফেসিলিটেট, একজন শিক্ষক কীভাবে ইংলিশ পড়াটা তার কাছে সহজতর করবে? সি মে আস্ক দ্য প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপালকে বলবেন এবং একজন স্পেশাল শিক্ষকের আয়োজন করতে বলবেন। এটা তো নয়, কারণ এটা ব্যয়বহুল। তারপরে সি মে অ্যারেঞ্জ অ্যান্ড গিভ দ্য অডিও সিডি অফ দ্য টেক্সট বুক টু দ্য চাইল্ড। হ্যাঁ, এটা হতে পারে যে তিনি একটি অডিও সিডি রেকর্ডিং করে তারপরে তাকে দিয়ে দিলেন। তারপরে আমরা অপশান দেখব, ইনস্টিড অফ ফোকাসিং অন দিস সিঙ্গেল চাইল্ড। ইনস্টিড হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটি তো
হবেই না। তারপরে প্রশ্ন দেখব, সি মে আস্ক হার পেরেন্টস টু লুক আফটার দেয়ার চাইল্ড, এটাও হবে না, কারণ একজন শিক্ষক কখনোই তার পিতামাতাকে বলতে পারে না যে আপনি আপনার ছেলের দেখাশোনা করুন। শিক্ষক মানেই সমাজের মানুষ গড়ার কারিগর। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে বি। She may arrange and give the audio CD of the textbook to the child. তিনি কি করবেন, একটি সিডি রেকর্ডিংয়ের আয়োজন করবেন এবং সেটি রেকর্ডিং করে টেক্সট রেকর্ডিং করে ছাত্রটিকে দেবেন। তারপরের কোশ্চেন দেখো, পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মিন্ড ফর, পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মিন্ড ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ ভাষা শেখার জন্য আমরা পোয়েট্রি পড়ি, লার্নিং গ্রামার, গ্রামার পড়ার জন্য গ্রামার শেখার জন্য আমরা পোয়েট্রি পড়ি, লার্নিং প্রোনাউন্সিয়েশন নাকি প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আমরা পোয়েট্রি পড়ি, নাকি এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন আনন্দ এবং রস সাধনের জন্য আমরা পোয়েট্রি পড়ি। আমরা কিসের জন্য পড়ি, আমরা সবসময় এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন আনন্দ এবং রস সাধনের জন্যই আমরা পোয়েট্রি পড়ে থাকি। সুতরাং 10টি রাইট অ্যান্সার হবে ডি। তারপরের কোশ্চেন দেখো, রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স, রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স ডিকোডিং অফ লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, লেটার্স এবং ওয়ার্ডগুলিকে ডিকোড করা, রিডিং অ্যালাউড জোরে জোরে পড়া, মিনিং মেকিং মানে বুঝতে পারা বা মানে তৈরি করা, রিডিং ফর গ্রামার গ্রামারের জন্য পড়া। রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স, রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স সবসময় মিনিং মেকিং হয়। সুতরাং রাইট অ্যান্সার হবে সি। কারণ আমরা কখনোই লেটার এবং ওয়ার্ডসগুলিকে ডিকোড করার জন্য ইংলিশ পড়ি না, জোরে জোরে পড়ার জন্য ইংলিশ পড়ি না, গ্রামার শেখার জন্য ইংলিশ পড়ি না, তার জন্য স্পেশালভাবে গ্রামার বুক আছে। সুতরাং এটি সঠিক অ্যান্সার হচ্ছে সি। তারপরে কোশ্চেন দেখো, হোয়েন লার্নার্স গিভ ফিডব্যাক অন ইচ আদার্সের ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক লার্নিং স্ট্র্যাটেজিস পারফরম্যান্স এটসেট্রা ইট ইজ কল্ড। When learners give feedback on each other's language, work, learning strategies, performance, it is called peer assessment, formal assessment, group assessment না সেলফ অ্যাসেসমেন্ট। যখন ইচ আদার্সের ল্যাঙ্গুয়েজ ইচ আদার্স মানে একে অপরের থাকবে তখনই হবে সেটি পিয়ার অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট। সুতরাং এটির সঠিক অ্যান্সার হলো এ। তারপরে কোশ্চেন, এ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ক্যান বেস্ট, একটি ভালো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোনটি হতে পারে? ফেসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, টিচিং লার্নিং প্রসেসটিকে যেটি সহজতর করে, বি সোর্স অফ এন্টারটেনমেন্টের যেটি আনন্দের যেটি সোর্স বা উৎস হয়ে ওঠে, আনন্দের যেটি সোর্স বা উৎস হয়ে ওঠে, হেল্প দ্য টিচার টু ইন্টারসেক্ট ম্যাটেরিয়াল উইথাউট এনি মডিফিকেশন, মানে যেটি শিক্ষককে কোনো মডিফিকেশন বা কাটাছিটা না করেই ব্যবহার করতে সাহায্য করে, নাকি হেল্প দ্য লার্নার্স একুয়ার এ ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীদের একটি ল্যাঙ্গুয়েজ অর্জন করতে সহায়তা করে, সেটি একটি গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এটি কী হবে? অবশ্যই ফেসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, যেটি টিচিং লার্নিং প্রসেসটিকে সহজতর করবে।
তবেই তো ছাত্ররা সহজে বুঝতে পারবে, তাই না? তারপরে কোশ্চেন দেখো, এ টিচার আফটার কমপ্লিটিং এ চ্যাপ্টার আস্কস দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন টু রিভিউ দেয়ার লার্নিং অ্যান্ড চেক দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। দ্য কোশ্চেন সি ইজ আস্কিং উইল বি বেসড অন, যে একজন শিক্ষক যিনি কী করেছেন, একটি চ্যাপ্টার পড়িয়ে শেষ করেছেন। আস্ক দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন, তিনি কিছু ছাত্রদের তিনি কিছু কোশ্চেন করলেন, টু রিভিউ দেয়ার লার্নিং অ্যান্ড চেক দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের পড়াটি একবার রিভাইজ করার জন্য এবং কীরকম তারা বুঝতে পেরেছে সেটা জানার জন্য। দ্য কোশ্চেন সি ইজ আস্কিং উইল বি বেসড অন, তার কোশ্চেনগুলি কীরকমভাবে, মানে কিসের ওপর ভিত্তি হবে? মিডিল অর্ডার থিঙ্কিং স্কিল, নাকি হাইপার অর্ডার থিঙ্কিং স্কিল, নাকি লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, নাকি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। দেখো এই কোশ্চেনটি ব্লুম ট্যাক্সোনমি থেকে নেওয়া হয়েছে, ব্লুমসের ট্যাক্সোনমি থেকে নেওয়া হয়েছে। এটি সবসময় উত্তর হবে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল। রাইট অ্যান্সার হবে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, কারণ আমাদের ব্লুম ট্যাক্সোনমিতে বলা হয়েছে যে জ্ঞানীয় বিকাশ সবসময় নিচের স্তর থেকে উপরের স্তরের দিকে যায়। প্রথমে আমরা নলেজ আয়ত্ত করি, তারপরে আমাদের মূল্যায়ন হয়। সুতরাং প্রথমেই যদি আমরা খুব কঠিন কোশ্চেন করে দিই, তাহলে কি করবে শিক্ষার্থীরা? পারবে না এবং তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে পড়ার প্রতি। সুতরাং প্রথমে সহজ কোশ্চেন করতে হবে, তারপর কঠিন করতে হবে। সুতরাং লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল। ব্লুম ট্যাক্সোনমি আমরা একটু জেনে নেব। ব্লুমস যে ট্যাক্সোনমিটি ব্লুমস তার ট্যাক্সোনমিটি একটি বই প্রকাশ করেন। সেই বইটির নাম হলো ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টস, যেটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। তারপর তিনি কী করেছিলেন? ব্লুম ডিভাইডেড দ্য ফিল্ডস অফ লার্নিং ইন্টু 3 ক্যাটাগরিজ। তিনি কী করেছিলেন? লার্নিংয়ের ফিল্ডকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। প্রথমে হচ্ছে কগনিটিভ ডোমেন, জ্ঞানীয় ক্ষেত্র, এফেক্টিভ ডোমেন, আবেগীয় ক্ষেত্র, আর সাইকোমোটর ডোমেন বা মনোপেশীয় ক্ষেত্র। এটি কগনিটিভ ডোমেন থেকে নেওয়া হয়েছে, এই কোশ্চেনটি কগনিটিভ ডোমেন থেকে নেওয়া হয়েছে। দেখো, ব্লুম ডেসক্রাইব দ্য ডেভেলপমেন্ট অফ কগনিটিভ ডোমেন ইন্টু 6 সাব ডোমেন। তিনি কী করেছেন? তার এই ডোমেনটিকে বা এই কগনিটিভ ডোমেনটিকে 6টি সাব ডোমেনে ব্যাখ্যা করেছেন। সেই অনুযায়ী একবার দেখে নাও। প্রথম হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান, নলেজ মানে জ্ঞান। কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা বা বোধ বলতে পারো। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ। এনালিসিস মানে হচ্ছে বিশ্লেষণ। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা। ইভালুয়েশন মানে মূল্যায়ন করা। দেখো, জ্ঞান কোনো বিষয়ের তথ্য জেনে প্রয়োজনে স্মরণ করাকে। কোনো বিষয়ের আমরা কি করি? আগে কোনো বিষয়ের জ্ঞানটা আহরণ করি, তারপর সেই জ্ঞানটা যখন আমরা প্রয়োজনে স্মরণ করি, তখন তাকে বলা হয় নলেজ। বোধগম্যতা কি? কোনো কিছু বোঝার ক্ষমতা। যতই আমাদের কোনো কিছু বোঝার ক্ষমতা হয়, তাহলেই আমরা কোনো কিছু ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ। আমরা কি করব? যে জ্ঞানগুলি অর্জন করলাম, সেই জ্ঞানগুলি অর্থপূর্ণ ক্ষুদ্র ভাগে কী করব না, আমরা যে জ্ঞানগুলো অর্জন করলাম সেইগুলো আমরা কি করব? বাস্তব জীবনে প্রয়োগ করব। তারপর হচ্ছে অ্যানালিসিস কি? না, কোনো বিষয় ঘটনার উপাদানগুলিকে অর্থপূর্ণ ক্ষুদ্র ভাগে ভাগ করার যে ক্ষমতা, যে একে অপরের সাথে যে ডিফারেন্স করার ক্ষমতা,
সেই ক্ষমতাকে বলা হয় অ্যানালিসিস। তারপর হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ, যে পরস্পর সম্পর্কযুক্ত উপাদানগুলির সমন্বয়ে কোনো বিষয় সম্পর্কে সামগ্রিকভাবে ধারণা বা সিদ্ধান্ত। যেমন বলতে পারো যে এই যে আমাদের বিভিন্ন ধরনের আম আছে, তো এই যে আমরা আমগুলোকে চিনতে পারি যে এটা ফজিল আম, এটা ল্যাংড়া আম, এটা কেশর আম। এই যে চিনতে পারার এই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলিকে আমরা যখন সমন্বয় করতে পারি সেটা হচ্ছে সিনথেসিস। তারপর হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কি? মূল্যায়ন। ইভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন। তারপরে দেখো, ব্লুমের ট্যাক্সোনমি 2001 সালে পরিমার্জিত করেন। কারা করেন? ব্লুমের প্রাক্তন কিছু শিক্ষার্থী এবং শিক্ষার কিছু বিশেষজ্ঞ একসাথে সম্মিলিতভাবে এই ট্যাক্সোনমি পরিমার্জিত করেন। পরিমার্জিত করে কি কি নাম দেন? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং। ইভালুয়েটিং আর ক্রিয়েটিং। নতুন কিছু রিমেম্বারিং মানে কি? তথ্য মৌলিক ধারণাগুলিকে স্মরণ করা, যেটা আমাদের ওখানে ছিল ব্লুম ট্যাক্সোনমিতে ছিল নলেজ। ব্লুম ট্যাক্সোনমিতে যেটি ছিল নলেজ, এখানে সেটি হচ্ছে রিমেম্বারিং। রিমেম্বারিং মানে হচ্ছে তথ্য বা মৌলিক ধারণাগুলিকে কি স্মরণ করা, রিকল ফ্যাক্টস অ্যান্ড বেসিক কনসেপ্ট। তারপর আন্ডারস্ট্যান্ডিংটা কি? এক্সপ্লেন আইডিয়াস और হবে এটা আইডিয়াস और কনসেপ্ট। আন্ডারস্ট্যান্ডিংটা কি? এক্সপ্লেন আইডিয়াস অর কনসেপ্টস। এক্সপ্লেন আইডিয়াস অর কনসেপ্ট মানে হলো ধারণাগুলিকে ব্যাখ্যা করা। আমরা কখন আমরা কখন বুঝতে পারি? যখন আমরা কোনো কিছু ব্যাখ্যা করতে পারি। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পেরেছি জিনিসটি, তাই না? তারপর হচ্ছে অ্যাপ্লাইং হচ্ছে ইউজ ইনফরমেশন ইন নিউ সিচুয়েশন। ইউজ ইনফরমেশন ইন নিউ সিচুয়েশন মানে নতুন কোনো পরিস্থিতিতে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেগুলিকে ব্যবহার করা। তারপর হচ্ছে অ্যানালাইজিং হচ্ছে ড্র কানেকশনস অ্যামং আইডিয়াস। ড্র কানেকশন অ্যামং আইডিয়াস মানে ধারণাগুলির মধ্যে সংযোগ করা। বিভিন্ন যে ধারণাগুলি আছে সেই ধারণাগুলিকে একে অপরের সাথে সংযোগ করা বা যুক্ত করা, এটাই হচ্ছে অ্যানালাইজিং। তারপর হচ্ছে ইভালুয়েটিং, জাস্টিফাই স্ট্যান্ড অর ডিসিশন। জাস্টিফাই স্ট্যান্ড অর ডিসিশন একটি অবস্থার ন্যায্যতা বা সিদ্ধান্ত নেওয়া। একটি অবস্থার যে শিক্ষক কোনো ক্লাসে যে মূল্যায়ন করেন, তিনি কি করেন? কোনো ছাত্রছাত্রীরা কোন অবস্থায় আছে তিনি কি করেন? জাস্টিফাই করেন বা সিদ্ধান্ত নেন। এবং তিনি যদি দেখেন যে ছাত্রদের শিক্ষা ঠিকঠাক আছে বা বোঝা ঠিকঠাক আছে, তাহলে তিনি কি করেন? পরবর্তী ক্লাসে এগিয়ে যান। আর যদি দেখেন যে ছাত্রদের দুর্বলতা আছে, তাহলে সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করেন। তারপর হচ্ছে ক্রিয়েটিংটা কি? প্রডিউস নিউ অর অরিজিনাল ওয়ার্ক। নতুন বা কোনো আসল কাজ তৈরি করা। নতুন বা কোনো আসল কাজ তৈরি করা, যে আমাদের ক্রিয়েটিভ যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কী করে? নতুন নতুন কাজ করে ওই পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে, কিন্তু কাজটি নতুন। বা কোনো আবিষ্কার করে বা কোনো ব্যাকরণের সূত্র নিজে থেকে তৈরি করে। তারপরে কোশ্চেন দেখো, হোয়াইল প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য প্যারেন্টস এ টিচার শুড নট। হোয়াইল প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য প্যারেন্টস যখন ছাত্রছাত্রীদের পিতামাতাকে
কী করেন, কোনো প্রতিক্রিয়া দেন, তখন এ টিচার শুড নট, তখন একজন টিচারের যেটি করা উচিত নয় সেটি হচ্ছে কি, কম্পেয়ার দ্য কারেন্ট পারফরম্যান্স টু দ্য চাইল্ড উইথ আর প্রিভিয়াস পারফরম্যান্স, তার প্রিভিয়াস পারফরম্যান্সের সাথে বর্তমানের পারফরম্যান্স তুলনা করা, অবশ্যই এটি করা যেতে পারে। গিভ কোয়ালিটেটিভ ফিডব্যাক অ্যাবাউট দ্য চাইল্ড, গিভ কোয়ালিটেটিভ মানে গুণগত প্রতিক্রিয়া, ছাত্রদের গুণগত প্রতিক্রিয়াগুলি তাদের পিতামাতাকে জানানো, এটিও করা যেতে পারে। শেয়ার দ্য ইনসিডেন্টস রেকর্ডেড ইন দ্য অ্যানেকডটসে যে তাদের কাজগুলি রেকর্ড আছে সেগুলি তার পিতামাতার সাথে শেয়ার করা, অবশ্যই এটিও শেয়ার করলে আরও ভালো হয়, তাহলে শিক্ষার্থীদের কতটা উন্নতি হয়েছে মা বাবারা সেটি বুঝতে পারে। কম্পেয়ার দেয়ার চাইল্ড উইথ আদার চিলড্রেন, তাদের ছেলেকে অন্যান্য ছেলের সাথে কম্পেয়ার করা, এটা কখনোই উচিত নয়। সুতরাং একজন শিক্ষক হিসেবে অপশান ডি এটি করা উচিত নয়। সুতরাং অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। যদি শিক্ষক মহাশয় অন্যান্য ছাত্রদের সাথে তুলনা করেন তাহলে কি হবে, অন্যান্য ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হয়ে যাবে, তার জন্য এটি করা উচিত নয়। আর এখানে কি কোনটি করা উচিত নয় বলেছে, সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে ডি, কম্পেয়ার দেয়ার চাইল্ড উইথ আদার চিলড্রেন।